একটা শিকল যা ভাঙা যায় না, একটা খাতা যা কেউ মুছতে পারে না, একটা সিস্টেম যেটা কেউ চিট করতে পারে না, যেখানে কেউ চাইলেই মিথ্যে কোনো কিছু ঢুকিয়ে দিতে পারে না কিংবা সেখানে চিটিং করে কোনো কিছু করতে পারে না। আপনি ভাবছেন যে এটা কি আদৌতেও সম্ভব? ওয়েলকাম টু দ্য ব্লকচেন শো। আমি এআই আরিফ, নন একাডেমির ফাউন্ডার। বিগত কয়েক বছরে আমরা হাজারেরও বেশি শিক্ষার্থীকে ব্লকচেন শিখিয়েছি। আজ আমরা শুরু করছি একটা নতুন জার্নি। জানেন, প্রতিদিন আমার ইনবক্সে অনেক মেসেজ আসে যে ভাই আপনি ব্লকচেনে কাজ করছেন, ব্লকচেন শেখাচ্ছেন, ব্লকচেনটা আসলে কি জিনিস, কিংবা ব্লকচেনে এত হাইপ কেন? আমরা সবাই প্রতিনিয়ত দেখতেছি বিটকয়েনের গ্রোথ, বিটকয়েন কিভাবে $1 ট্রিলিয়ন মার্কেট ক্যাপে পৌঁছে গেছে। এই যে বিটকয়েন এবং ব্লকচেন কি একই জিনিস? আজকের এই এপিসোড শেষে আপনি এই সকল প্রশ্নের উত্তর জানতে পারবেন। নট জাস্ট দ্যাট, আপনি বুঝবেন যে আমি কেন বিলিভ করি যে আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশের সবচেয়ে ডিমান্ডিং সেক্টর হবে এই ব্লকচেন সেক্টর। তাহলে চলুন আমরা শুরু করি। চলুন আমরা একটা রিয়েল সিনারিও দিয়ে শুরু করি। মনে করুন রহিম সাহেবের বাবা ঢাকায় থাকেন এবং রহিম সাহেব ইউএসএতে একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করেন। ওনার বাবার ইমার্জেন্সি কিছু টাকার প্রয়োজন পড়লো এবং রহিম সাহেব ইউএসএ থেকে ঢাকাতে টাকাটা পাঠানোর ব্যবস্থা করলেন। এই জায়গাটাতে রহিম সাহেবকে কী করতে হবে একটু যদি আমরা এক্সপ্লেন করি। সো রহিম সাহেব যাবেন ইউএসএর কোনো একটা ব্যাংকে, রাইট, যেখানে তার অ্যাকাউন্ট আছে। সেখানে গিয়ে উনি টাকাটা দিবেন। এরপরে আমাদের বাংলাদেশে ওনার বাবার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের অ্যাড্রেসটা দিবেন, টাকাটা দিবেন। এরপরে ওই ব্যাংক আমাদের বাংলাদেশের ব্যাংকের কাছে টাকাটা পাঠাবে। এরপরে রহিম সাহেবের বাবা বাংলাদেশে অর্থাৎ ঢাকাতে অবস্থিত সেই নির্দিষ্ট ব্রাঞ্চে গিয়ে টাকাটা উঠাতে পারবেন। এখন এখানে বেশ কিছু ফ্যাক্টর চলুন আমরা দেখি। প্রথমত, রহিম সাহেবকে টাকাটা পাঠানোর জন্য ফিজিক্যালি ট্রাভেল করে ব্যাংকে যেতে হলো। সেখানে অনেক পেপারস তাকে পূরণ করতে হলো। পূরণ করার পরে তিনি টাকাটা জমা দিলেন অ্যান্ড এরপরে টাকাটা ঢাকাতে আসতেছে এবং ঢাকাতে রহিম সাহেবের বাবাকে ফিজিক্যালি গিয়ে ব্রাঞ্চে গিয়ে টাকাটা উঠাতে হচ্ছে, তাই না? এছাড়া আরও একটা বড় ফ্যাক্টর হচ্ছে এখানে রহিম সাহেব যখন টাকাটা পাঠালেন বাংলাদেশে, তাকে কিন্তু একটা ভালো পরিমাণে ট্রানজ্যাকশন ফি দিতে হলো, যেটা অলমোস্ট 3 to 7%। ইট মিনস মনে করুন যদি উনি $100 পাঠিয়ে থাকেন তাহলে রহিম সাহেবের বাবা বাংলাদেশে বসে টাকা পাবেন $93। সো এখানে ওভারঅল যদি আমরা চিন্তা করি, প্রথমত আমাদের অনেক সময় লাগবে, দ্বিতীয়ত আমাদের ভালো একটা ট্রানজ্যাকশন ফি দিতে হচ্ছে, তৃতীয় প্রবলেম হচ্ছে আমাদের এই যে টোটাল ব্যাংকিং সেক্টর বা টোটাল যেখানে এমপ্লয়িরা কানেক্টেড, সেখানে কিন্তু অফ ডেতে অর্থাৎ ছুটির দিনে আপনি যতই জরুরি থাকুক না কেন আপনি টাকা উঠাতে পারবেন না, রাইট? সো এই যে এত প্রবলেমস, এই প্রবলেমসগুলো কি আপনি সারাটা জীবন বহন করতে চাইবেন? আপনি কি এর কোনো বেটার সলিউশন চাইবেন না? ওয়েল, আপনি নাও চাইতে পারেন। চলুন আমরা আরও একটা সিনারি দেখি। মনে করুন আপনি জমি কিনতে চান। জমি কেনার জন্য আপনাকে কী করতে হবে? কোনো একটা রেজিস্ট্রি অফিসে যেতে হবে অ্যান্ড সেখানে গিয়ে আপনাকে কিছু কাগজের দলিলপত্র দেখানো হবে। আমাদের দেশে এটা হরহামেশাই দেখতে পাই যে একটা দলিল অর্থাৎ সেম জমি মালিক বিক্রি করেছেন অনেক জায়গায়, অর্থাৎ জাস্ট দলিল জালিয়াতি করে। আবার এরকম সিনারিও আমরা দেখতে পাই বিশেষ করে গ্রাম অঞ্চলে, যিনি পাওয়ারফুল ব্যক্তি রয়েছেন তিনি দলিল জালিয়াতি করে অন্যের জমি দখল করে নিচ্ছেন। সো এই যে জাস্ট কাগজের টুকরাতে আমাদের জমির হিস্ট্রি থাকার ফলে সেটাকে কপি করা কিংবা জালিয়াতি করা কিন্তু ক্ষমতাবান মানুষদের জন্য খুব বেশি কঠিন কাজ নয়। এখন আপনি আমাকে বলুন যে আপনি কি এই প্রবলেমটারও সলিউশন চান না? ওকে, ধরে নিলাম আপনি চাচ্ছেন না। মনে করুন আপনার বাসা হচ্ছে চট্টগ্রামে, আপনি ঢাকাতে একটা ওষুধ অর্ডার করলেন যেটা চট্টগ্রামে পাওয়া যাচ্ছে না। এখন এই ওষুধটা যখন চট্টগ্রামে পৌঁছালো, আপনি কিভাবে নিশ্চিত হবেন যে এই ওষুধটা একদম অথেন্টিক? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই ওষুধটা একদম সঠিক টেম্পারেচারে ঢাকাতে স্টোর ছিল, আবার ওষুধটা এক্সপায়ার্ড কি না, এই সকল তথ্যগুলোকে আপনি গ্যারান্টি দিতে পারবেন যে আপনি 100% কনফার্ম জানতে পারবেন? ডেফিনেটলি না, এরকম কোনো সিস্টেম আমাদের নেই। সো এই যে প্রবলেমগুলো নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, এক্স্যাক্টলি এই প্রবলেমগুলোর সলিউশনই হলো ব্লকচেন। তাহলে চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই ব্লকচেনটা আসলেই কি জিনিস। মনে করুন আপনার গ্রামে আপনারা 10 জন ফ্রেন্ড আছেন এবং আমার ভিডিওটা দেখার পর আপনারা চিন্তা করলেন যে আচ্ছা লাইফে কিছু করতে হবে, আমরা কিছু করে টাকা জমা করি। সো মনে করুন প্রথম মাসের প্রথম তারিখে করিম সাহেব 1000 টাকা জমা দিলেন, তার পরের দিন রহিম সাহেব দিলেন মনে করুন 500 টাকা জমা দিলেন, জাব্বার সাহেব কি করলেন 200 টাকা জমা দিলেন। এখন এই যে সকল হিস্ট্রি এগুলো কি করতেছেন? আপনারা খাতায় লিখতেছেন। খাতায় লেখার পরে আপনারা কি করছেন? একজন ট্রাস্টেড পার্সনের কাছে এই জিনিসটা রাখতেছেন যে আমরা 10 জন মিলে আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি যে আমরা টাকা জমাবো এবং এই টাকা দিয়ে কোনো কিছু করব। সো মনে করুন আপনার এলাকার
যিনি মেম্বার রয়েছেন তার কাছে এই খাতাটা রাখলেন, যে উনি একজন ট্রাস্টেড পারসন। ওকে, সো রাখার পরে এখানে দুইটা সিনারিও হইতে পারে। এক নম্বর হচ্ছে সেই মেম্বার সাহেব চাইলেই কিন্তু ওই খাতা থেকে যে কোনো তথ্য সরিয়ে ফেলতে পারেন, সেই খাতায় যে কোনো তথ্য তিনি নকল করতে পারেন। আবার মনে করুন যে উনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, এখন আপনার ওই খাতাটা দরকার, ওই ডেটাগুলো দরকার, কে কখন কত টাকা জমা দিয়েছেন, আপনি কি পাবেন? পাবেন না। এখন এই যে প্রবলেম, এই প্রবলেমের সলিউশনে ব্লকচেন কি বলেন? ব্লকচেন সিম্পলি বলতেছে, আচ্ছা আপনারা টাকা জমা দেবেন, আপনারা ইউজার, আপনাদেরকে অন্য কাউকে ট্রাস্ট করার প্রয়োজন নেই। সিম্পলি আপনারা একটা কাজ করেন, আপনারা যেই খাতাটাতে তথ্যগুলো রাখতেছেন এই খাতাগুলোর 10টা কপি বানান। 10টা কপি বানিয়ে আপনারা 10 জন ফ্রেন্ডের কাছে একটা একটা করে রেখে দেন। এরপরে যখনই কেউ টাকা দিবে কিংবা টাকা নিবে, সেটা ইনস্ট্যান্টলি 10টা খাতাতে আপডেট করে দেন। এখন আপনি আমাকে বলুন যে যখন 10টা খাতা 10 জনের কাছে আছে এবং অলওয়েজ এটা আপ টু ডেট থাকতেছে, তখন এখানে কেউ চিট করতে পারবে? মনে করুন 9 নম্বর ব্যক্তি, উনি চিট করলেন। উনি মনে করুন জমা দিয়েছিলেন 1000 টাকা, তিনি ক্লেম করলেন ওনার খাতাতে উনি বসিয়ে দিলেন 5000 টাকা। এখন আপনি আমাকে বলুন এটা কি আদৌ সম্ভব? একদমই না, কারণ বাকি 9 জনের খাতাতে থাকবে উনি 1000 টাকায় দিয়েছেন। সুতরাং তিনি যখন ক্লেম করবেন বাকি 9 জন একদম প্রুফ সহ বলতে পারবেন তুমি ফেক কথা বলতেছো বা তুমি চিট করতেছো। অ্যান্ড এটাই ব্লকচেনের কোর কনসেপ্ট, যে খাতা একজনের কাছে থাকবে না, সকলের কাছে ডিস্ট্রিবিউটেড ওয়েতে থাকবে। কিন্তু ওয়েট, আরও ইন্টারেস্টিং পার্ট আছে। ব্লকচেন, এই যে আমরা খাতার কথা বলতেছি, এই খাতায় ব্লকচেনে যখনই আপনি কোনো একটা ডেটা ইনসার্ট করবেন, যখনই কোনো একটা ডেটা আপনি লিখবেন, এই ডেটাটা না আপনি চেঞ্জ করতে পারবেন না আপনি মডিফাই করতে পারবেন। কারণটা হলো যে এই খাতার প্রত্যেকটা পেজ তার পরের পেজের সাথে কানেক্টেড থাকে। সো কিভাবে কানেক্টেড থাকে? মনে করুন পেজ 1-এ আপনি জানুয়ারির সকল তথ্যাবলী রেখেছেন বা কে কত টাকা জমা দিয়েছে সেটা রেখেছেন, এবং দ্বিতীয় পেজে আপনি রেখেছেন ফেব্রুয়ারি মাসে কে কত টাকা দিয়েছেন। এখন দ্বিতীয় নম্বর পেজের উপরের দিকে লেখা আছে যে এটা হলো প্রথম পেজের পরের পেজ, এবং প্রথম পেজের যত ট্রানজ্যাকশনাল হিস্ট্রি আছে সব কিছুর একটা সামারি, মনে করুন XYZ, এটা কি করা আছে সেখানে মেনশন করা আছে। এখন যদি কেউ পেজ 1 চেঞ্জ করে ফেলে, তাহলে পেজ 1-এর সামারির সাথে তো পেজ 2-এর সামারি মিলবে না, অর্থাৎ উপরে যে আমরা পেজ 1-এর সামারি রেখেছিলাম XYZ, এটা তো পরিবর্তন হয়ে যাবে, রাইট? অর্থাৎ রেফারেন্সটা মিলবে না। ঠিক তখনই আপনি ধরে নিতে পারবেন পেজ 1-এ কোনো একটা গোলমাল হয়েছে। এখন এই গোলমালটা হয়তো আপনি বলতে পারেন যে আচ্ছা আমি যদি সবগুলো খাতাতে চেঞ্জ করে ফেলি তাহলে হয়তো বা এই গোলমালটা হবে না, বাট এটা কি আদতে সম্ভব? আমরা যখন ব্লকচেনের রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন দেখব, সেখানে লক্ষ লক্ষ কম্পিউটার থাকে, অর্থাৎ লক্ষ লক্ষ খাতা থাকে। আপনি কি লক্ষ লক্ষ খাতাকে পরিবর্তন করতে পারবেন? ডেফিনেটলি না, দিস ইজ ইম্পসিবল। সো এই যে পেজ, আমরা খাতার পেজ নিয়ে কথা বলতেছি, এই পেজগুলোই হলো আসলে এক একটা ব্লক। আর এই যে একটা পেজের সাথে আরেকটা পেজের আমরা কানেকশনের কথা বলছি, এটাই হচ্ছে চেইন। অ্যান্ড এই ব্লক এবং কানেকশন, যেটাকে আমরা চেইন বলতেছি, এই দুইটা মিলিয়েই হচ্ছে আসলে ব্লকচেন। সো এতক্ষণ তো আমরা জাস্ট মেটাফোর বা হচ্ছে আমাদের আশেপাশের এক্সাম্পল দিয়ে আমরা ব্লকচেনটা বোঝার চেষ্টা করলাম। এখন চলুন একটু আমরা কিছু টেকনিক্যাল টার্ম দেখি, বাট ডোন্ট ওয়ারি, আমি খুবই সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ব্লকচেনের 3টা মেইন বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে নাম্বার 1 হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন। সো ডিসেন্ট্রালাইজেশনের বিপরীত শব্দ হচ্ছে সেন্ট্রালাইজেশন। সেন্ট্রালাইজেশন মানে কি? সেন্ট্রালাইজড মানে হচ্ছে কোনো কিছু একটা সিঙ্গেল অথরিটি অথবা সিঙ্গেল পারসন সেন্ট্রালে থেকে তিনি কন্ট্রোল করছেন। এবং এক্সিস্টিং ওয়ার্ল্ডে বা আমাদের কারেন্ট বাংলাদেশের সিনারিতে যদি চিন্তা করি, তাহলে আমাদের এই সিনারিতে দেখতে পারবো সব কিছুই সেন্ট্রালাইজড। যেমন ধরুন আপনার ব্যাংক কন্ট্রোল করছে কে? ব্যাংকের ওনার। বা সকল ব্যাংকগুলোকে কন্ট্রোল করছে কে? বাংলাদেশ গভর্নমেন্ট ব্যাংক, রাইট? সো এই জায়গাতে আমাদের কি করতে হচ্ছে? সেন্ট্রাল ব্যাংক বা সেন্ট্রাল অথরিটি, তাদের উপরে আমাদেরকে ট্রাস্ট করতে হচ্ছে, রাইট? বাট ব্লকচেন বলছে যে ইউ ডোন্ট নিড টু ট্রাস্ট। ব্লকচেনে আসলে ট্রাস্ট বলতে কোনো কিছুই নেই। এখানে জাস্ট আপনি কি করবেন? এখানে জাস্ট ভেরিফাই করবেন। ডোন্ট ট্রাস্ট, অনলি ভেরিফাই। সো এই কোডটা ব্লকচেন কমিউনিটিতে অনেক বহুল প্রচলিত একটা কোড। সো ব্লকচেনের সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ট্রান্সপারেন্সি বা ট্রান্সপারেন্ট থাকা। সো ব্লকচেন আপনি যখনই কোনো কিছু করবেন, ধরুন আপনি 10 টাকা জমা দিলেন, 10 টাকা উঠাইলেন, ইচ অ্যান্ড এভরিথিং সকলেই দেখতে পারবে। মনে করুন এই যে আমাদের বিটকয়েনে প্রতিনিয়ত হাজার হাজার ট্রানজ্যাকশন হচ্ছে, আপনি জাস্ট যে কোনো একটা অ্যাড্রেস কপি করে চেক করতে পারবেন তিনি আজকে কত লেনদেন করেছেন, তার অ্যাকাউন্টে কত অ্যামাউন্ট ঢুকেছে, আবার তিনি কত টাকা পাঠিয়েছেন। ইচ অ্যান্ড এভরিথিং পাবলিকলি ভিজিবল থাকে। 3 নম্বর বৈশিষ্ট্যটা হলো
ইমিউটেবল, যার মানে হলো আনচেঞ্জেবল। ব্লক চেনে যখনই আপনি একটা ডেটা ইনসার্ট করে দেবেন, যখনই একটা ডেটা রাখবেন, এইটাকে আপনি আর পরিবর্তন করতে পারবেন না বা চেঞ্জ করতে পারবেন না। এখন প্রশ্ন আসতে পারে যে এইটা ভাই কিভাবে পসিবল? এখানে আমাদের পিকচারে আসে ক্রিপ্টোগ্রাফি এর কনসেপ্ট। সো আমি একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে এটা আপনাদেরকে বোঝাচ্ছি। সো মনে করুন আপনি একটা মেসেজ লিখলেন যে আমি করিমকে 1000 টাকা দিলাম। এখন এই যে মেসেজ, এই মেসেজটা কোন একটা স্পেশাল ম্যাথমেটিক্যাল ফাংশনের মধ্য দিয়ে গিয়ে এটা একটা ডিফারেন্ট একটা ইউনিক কোড ক্রিয়েট করবে, যেটা মনে করুন ABC 1 2 3 XYZ। এই কোডটা ইউনিক কেন? কারণ হলো যদি আপনি একটা সিঙ্গেল ডটও পরিবর্তন করেন তাহলে এই কোডটা পরিবর্তন হয়ে যাবে। মনে করুন আপনি একটা ডট দিলেন বা স্পেস দিলেন আপনার লেখার মধ্যে বা মেসেজের মধ্যে, তাহলে এই কোডটা চেঞ্জ হয়ে লাইক এরকম হয়ে যাবে যে XYZ 789 MLN। সো আমাদের প্রত্যেকটা ব্লকে থাকে ডেটা অর্থাৎ ট্রানজ্যাকশন হিস্ট্রি, এরপরে থাকে আমাদের প্রিভিয়াস ব্লকের ওই যে ইউনিক কোডটার কথা বললাম সেটা, এবং এরপরে থাকবে তার নিজস্ব যে ইউনিক কোডটা রয়েছে সেটা। এখন কেউ যদি পুরনো ব্লকের কোড চেঞ্জ করে তাহলে কি হবে? তার নিজের ব্লকের যে ইউনিক কোডটা রয়েছে সেটা চেঞ্জ হয়ে যাবে, অ্যান্ড এটা এরপরে পরের ব্লকের কোডের সাথে ম্যাচ করবে না, অ্যান্ড এইভাবে কমপ্লিট চেইনটা ভেঙে যাবে, অ্যান্ড সবাই বুঝে যাবে যে এইখানে কোনো একটা ম্যানিপুলেশন হয়েছে। তবে এখানে আরো একটা ব্রিলিয়ান্ট কনসেপ্ট আছে, সেটা হলো মাইনিং বা প্রুফ অফ ওয়ার্ক। সো আপনি যদি কোনো একটা ব্লক অ্যাড করতে চান তাহলে আপনাকে একটা কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল পাজল সলভ করতে হবে, অ্যান্ড সেটা যদি আপনি সাকসেসফুলি করতে পারেন তাহলেই কেবল আপনার ব্লকটা অ্যাড হবে। অ্যান্ড এই ম্যাথমেটিক্যাল পাজলটা সলভ করতে গেলে আপনার অনেক অনেক কম্পিউটেশনাল পাওয়ারের প্রয়োজন হবে, অ্যান্ড এরপরেই কিন্তু আপনি কি করতে পারবেন? আপনার ব্লকটা অ্যাড করতে পারবেন। আচ্ছা, ব্লক চেইন সিস্টেমের সবচেয়ে বিউটি দিক কোনটা জানেন? ব্লক চেইন সিস্টেমে যদি আপনি চিটিং করতে চান বা হ্যাক করতে চান তাহলে আপনাকে মিনিমাম 51% কম্পিউটারকে কন্ট্রোলে নিতে হবে। এখন আমরা যদি জাস্ট বিটকয়েনের কথা চিন্তা করি, বিটকয়েনের লক্ষ লক্ষ কম্পিউটার কানেক্টেড আছে। এখন যদি আপনি 51% কম্পিউটারকে আপনার নিজের কন্ট্রোলে নিতে চান তাহলে আপনাকে বিলিয়নস অফ ডলার্স আপনাকে খরচ করতে হবে। এখন ধরে নিলাম যে আপনি বিলিয়নিয়ার, আপনি বিলিয়নস অফ ডলার্স খরচ করে ফেললেন। যদি এটা খরচ করেন এবং আপনি 51% কম্পিউটার নিজের কন্ট্রোলে নিয়েও নেন, এটা নিশ্চিতভাবে সবাই জানতে পারবে, অ্যান্ড যখনই সবাই জানতে পারবে তখনই কি হবে বলেন দেখি? বিটকয়েনের ভ্যালুয়েশন একদম জিরো হয়ে যাবে। সুতরাং আপনার বিলিয়নস অফ ডলার ইনভেস্ট করার পরে কি হবে? জাস্ট আপনি যা ইনভেস্ট করলেন যে লাভের জন্য সেটা কমপ্লিটলি জিরো হয়ে যাবে। গেম থিওরির এটাই হলো সবচেয়ে ব্রিলিয়ান্ট একটা অ্যাপ্লিকেশন। ওয়েল, তাহলে আমরা মোটামুটি ব্লকচেন সম্পর্কে জানলাম যে ব্লকচেনটা আসলে কি বা কেমনে কাজ করছে, ব্লকচেন কেন আমরা হ্যাক করতে পারবো না বা চিটিং করতে পারবো না। এবার চলুন আপনাদের একটা কনফিউশন দূর করি। সেটা হলো যে অনেকেই মনে করেন ব্লকচেন এবং বিটকয়েন দুইটা হচ্ছে সেম জিনিস। আসলে এই দুইটা সেম জিনিস না। বিটকয়েন হলো ব্লকচেন টেকনোলজির প্রথম সাকসেসফুল অ্যাপ্লিকেশন। এটাকে যদি জাস্ট আমরা কম্পেয়ার করি ইমেল আর ইন্টারনেটের রিলেশন। এখন আপনি আমাকে বলুন যে ইন্টারনেট ব্যবহার করে শুধুমাত্র কি আমরা ইমেল করি? ডেফিনেটলি না। আমরা ইন্টারনেট ব্যবহার করে আরও অনেক অনেক অ্যাপ চালাই, আরও অনেক অনেক কাজ করি। ঠিক একইভাবে ব্লক চেইনে শুধুমাত্র বিটকয়েন নাই, বিটকয়েনের মতো এরকম অসংখ্য অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আমরা ব্লক চেইন সিস্টেম ইউজ করে ব্যবহার করি। তাহলে আমরা বলতে পারি যে বিটকয়েন হলো একটা ডিজিটাল কারেন্সি যেটা মূলত আমাদের যে ব্লক চেইন টেকনোলজি আছে বা ব্লক চেইন সিস্টেম আছে সেটা তারা ব্যবহার করছে। তবে আবারও বলছি যে ব্লক চেইন দিয়ে আমরা আরও অনেক অনেক কিছু করতে পারি। যেমন ধরুন ইথেরিয়াম, ভিটালিক বিউটেরিন এসে কি করলেন? তিনি স্মার্ট কন্ট্রাক্টকে কানেক্ট করে দিলেন। সো তিনি বললেন যে বিটকয়েন দিয়ে শুধুমাত্র আমরা ট্রানজ্যাকশন করতে পারি, শুধু লেনদেন করতে পারি। তো তিনি বললেন যে না, আমরা এর বাইরেও আরো অনেক কিছু করব। সো তিনি বললেন যে ব্লক চেইনে আমরা প্রোগ্রামও রান করতে পারবো, অর্থাৎ যে কোনো একটা অ্যাপ্লিকেশন আমরা বিল্ড করবো ব্লক চেইন সিস্টেমের উপর বেসড করে, অ্যান্ড সেটা অটোমেটিক্যালি এক্সিকিউট হবে। সো ব্যাপারটা এরকম যে মনে করুন আমি আর আপনি বেট ধরলাম, বাজি ধরলাম যে আগামীকালকে যদি বৃষ্টি হয় তাহলে আমি আপনাকে 1000 টাকা দিব। এখন এই ব্লক চেইনে ওয়েদার এপিআই ইউজ করে আমরা একটা স্মার্ট কন্ট্রাক্ট লিখলাম। এই স্মার্ট কন্ট্রাক্ট চেক করবে যে কালকের ওয়েদার কি, কিংবা কালকে সে দেখবে যে আজকে বৃষ্টি হলো নাকি হলো না। যদি বৃষ্টি হয় তাহলে আমার আপনাকে মাস্ট 1000 টাকা দেওয়াই লাগবে। এখানে চিটিং করার কোনো ওয়ে নাই, ম্যানিপুলেট করার কোনো ওয়ে নাই। যদি আমি হেরে যাই, সিম্পলি এই স্মার্ট কন্ট্রাক্ট কী করবে? নিজে থেকে একদম সেলফ এক্সিকিউট হয়ে আমার টাকাটা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে। ওকে, সো আমরা ব্লক চেইনের অনেক থিওরিটিক্যাল কথাবার্তা বলে ফেললাম। এবার চলুন আমরা একটু দেখি যে পুরো ওয়ার্ল্ডে ব্লক চেইন কীভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে। ব্লক চেইনের রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনগুলো নিয়ে আমরা চলুন একটু কথা বলি। ব্লক চেইনের এখন পর্যন্ত যদি আমরা বলি যে কার্যকরী সবচাইতে বেস্ট
অ্যাপ্লিকেশন কোথায় হচ্ছে বা ইমপ্লিমেন্টেশন কোথায় হচ্ছে, তাহলে প্রথমেই আসে সাপ্লাই চেন। এবং এটা নট অনলি উন্নত দেশগুলোতে, যে কোনো কান্ট্রির সাপ্লাই চেইনের যে প্রবলেমসগুলো রয়েছে সেই প্রবলেমসগুলো নিমিশেই সলভ করে দিতে পারে ব্লক চেন। বিশ্বের নামকরা কোম্পানি ওয়ালমার্ট তাদের ফুড ট্র্যাকিংয়ে ব্লক চেন ব্যবহার করছে। মনে করুন একটা ম্যাঙ্গো, এই ম্যাঙ্গোটা কোথা থেকে এসেছে, কবে পিক করা হয়েছে, যখন স্টোর ছিল তখন এর টেম্পারেচার কত রাখা হয়েছিল, সব কিছু ট্র্যাক করা যায়। আবার যদি ফুড পয়জনিং হয় তাহলে ইমিডিয়েটলি ট্র্যাক করা যায় যে এক্স্যাক্টলি কোন ফুডটার কারণে হয়েছে। এরপরে সেক্টরটা হলো হেলথ কেয়ার। এস্তোনিয়ার পুরো দেশের মেডিকেল রেকর্ড ব্লক চেন রাখা হয়েছে। ইনস্ট্যান্টলি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো রোগীর কমপ্লিট মেডিকেল হিস্ট্রি তারা দেখতে পাচ্ছেন। এরপর যদি আমরা ল্যান্ড রেজিস্ট্রির কথা বলি, জর্জিয়া, সুইডেন তাদের সকল জমির দলিলপত্র, জমি রিলেটেড যত কাগজপত্র রয়েছে, যত তথ্য রয়েছে সব কিছু তারা ব্লক চেন স্টোর করছে। জেপি মর্গান তাদের নিজস্ব ব্লক চেন প্রোটোকল তৈরি করেছে, জেপিএম, যেটা ক্রস বর্ডার যে পেমেন্ট সিস্টেম রয়েছে বা ইনস্ট্যান্ট ট্রান্সফার রয়েছে সেটাকে অনেক স্মুথ করেছে। এছাড়াও গেমিং সেক্টরে আমরা ব্লক চেনের অসংখ্য ইমপ্লিমেন্টেশন দেখতে পাই, যা গেমারদের গেম খেলার এক্সপিরিয়েন্সটাকে আরো অনেক অনেক বেটার করেছে। এখন এই তো হলো আমাদের দেশের বাইরের হিস্ট্রি। আমাদের দেশে কি ব্লক চেন ইমপ্লিমেন্ট হচ্ছে? উত্তরটা হলো হ্যাঁ। আমাদের বাংলাদেশের মিনিস্ট্রিতে A2I এর একটা ব্লক চেইনের পাইলট প্রজেক্ট রয়েছে। অনেক ব্যাংক এখন ব্লক চেইন নিয়ে এক্সপেরিমেন্ট করছে, বেশ কিছু স্টার্টআপও তৈরি হচ্ছে। তবে সত্যি কথা যদি আমরা বলি, এখন পুরো ওয়ার্ল্ডের সাথে যদি কম্পেয়ার করি তাহলে আমরা ব্লক চেইনে অনেক অনেক পিছিয়ে। আর এই জন্যই আমরা নন একাডেমি এবং ব্লক চেইন বাংলাদেশ নিয়ে কাজ করছি, যেখানে আমাদের লক্ষ্য হলো আগামী 2 বছরের মধ্যে কমপক্ষে 10,000 ব্লক চেইন প্রফেশনাল তৈরি করা, যারা বাংলাদেশকে একটা ব্লক চেইন হাব বানাবে। এখন আপনি ভাবছেন যে ভাইয়া ব্লক চেইন রিভলিউশনারিতে বুঝলাম, এটা কিভাবে কাজ করছে, কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে সেটা তো বুঝলাম, বাট আমি এখন কি করব? গুড নিউজ, ব্লক চেইনে ম্যাসিভ ইন্ডাস্ট্রি আছে যেখানে সকলের জন্য অপরচুনিটি রয়েছে। যদি আপনি একজন ব্লক চেইন ডেভেলপার হতে পারেন, গ্লোবালি ব্লক চেইন ডেভেলপার অনেক শর্টেজ রয়েছে এবং আপনি খুব ভালো স্যালারিতে রিমোট জব করতে পারবেন একদম বাংলাদেশে বসে। যদি আপনি একজন নন টেকনিক্যাল পারসন হন, আপনার জন্য কিন্তু ব্লক চেইনে অনেক অনেক অপরচুনিটিজ রয়েছে, যেমন প্রজেক্ট ম্যানেজার্স, বিজনেস অ্যানালিস্ট, কন্টেন্ট ক্রিয়েটর্স, মার্কেটিং স্পেশালিস্ট সহ আরো অসংখ্য ফিল্ড রয়েছে আপনার জন্য। আর যদি আপনি একজন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে আপনার জন্য বলবো যে অনেক অনেক অপরচুনিটি রয়েছে। ব্লক চেইনটাকে যদি আমরা একটু চিন্তা করি একটা শহরের মতো, সো এই শহরে জাস্ট হাতে গোনা কিছু সংখ্যক বাড়ি তৈরি হয়েছে, বিল্ডিং তৈরি হয়েছে, বাট পুরো শহরটায় আগামী কয়েক বছরের মধ্যে বিল্ডিংয়ে ভর্তি হয়ে যাবে, অর্থাৎ সবাই বিল্ডিং বানানো শুরু করে দেবে। সুতরাং আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে এই শহরে আপনার নিজের একটা বিল্ডিং বিল্ড করার প্রস্তুতি নিতে পারেন। ডেফিনেটলি আপনি আর্লি মুভার অ্যাডভান্টেজটা পেয়ে যাবেন। অলরাইট, সো আজকে আমরা ব্লক চেইনের জাস্ট সারফেস স্ক্র্যাচ করলাম। ব্লক চেইনের র্যাবিট হোলটা এখনো অনেক অনেক ডিপ। দ্য ব্লক চেইন শো এর নেক্সট এপিসোডে আমরা ডাইভ করব বিটকয়েনে। আমরা দেখব যে কিভাবে সাতোশি নাকামোতো 2008 সালের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের পর এরকম একটা রিভলিউশনারি আইডিয়া নিয়ে আসলেন এবং তার এই রিভলিউশনারি আইডিয়া ইমপ্লিমেন্ট করে আজ এই বিটকয়েনের মার্কেট ক্যাপ $1 ট্রিলিয়ন ছাড়িয়ে গেল। তবে আপনি নেক্সট এপিসোড পর্যন্ত ওয়েট করবেন না। আপনি যদি ট্রুলি এই ফিল্ডে কিছু করতে চান তাহলে আজ থেকে শুরু করে দেন। ব্লকচেন বাংলাদেশ ফেসবুক পেজ এবং ব্লকচেন বাংলাদেশ কমিউনিটিতে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ব্লকচেন নিয়ে শেখাচ্ছি, আমরা আপ টু ডেট তথ্য দিচ্ছি। এছাড়াও আমরা প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ গাইড আপনাদের জন্য প্রোভাইড করছি। সুতরাং আপনারা আর দেরি করিয়েন না। মনে রাখবেন, ইতিহাস তাদেরকে মনে রাখে যারা আর্লি অ্যাডাপ্টার। ইন্টারনেটের সময় যারা ইন্টারনেটকে মিস করেছিল, তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, তারা কিন্তু আজ লিডিং পজিশনে নেই। সো ব্লকচেনও আপনি সেম মিস্টেকটা করবেন না। আমি আশা করছি আপনার ব্লকচেনের জার্নি শুরু করবেন আজকে থেকেই। সো এই ছিল মূলত আমাদের দ্য ব্লকচেন শো এর প্রথম এপিসোড। যদি আপনার এটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে নেক্সট এপিসোডের জন্য অপেক্ষা করবেন। তাহলে দেখা হচ্ছে পরের সপ্তাহে দ্য ব্লকচেন শো এর নেক্সট এপিসোডে। টিল দেন, কিপ লার্নিং, কিপ বিল্ডিং।